শহরের সবচেয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ৪০তম তলা থেকে হঠাৎ এক রাতে চিৎকারের আওয়াজ ভেসে আসে। চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে যায়। পরের মুহূর্তেই নিচে রাস্তায় একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেল। সেই মেয়েটি ছিল সোনিয়া, ২২ বছরের, সরল, বুদ্ধিমতী এবং একটি বড় কোম্পানিতে কাজ করা এক প্রতিভাবান মেয়ে। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে ধরে, কিন্তু সোনিয়ার পরিবার ও বন্ধু একে বিশ্বাস করতে পারেনি। সোনিয়ার বন্ধু রবি শহরের বিখ্যাত গোয়েন্দা বিজয়কে চিনত। সে ভাবল হয়তো বিজয় স্যার কিছু করতে পারবেন। সে তৎক্ষণাৎ বিজয় কুমারকে ফোন করে পুরো ঘটনা জানাল। পরের দিন বিজয় সোনিয়ার বাড়িতে পৌঁছায়। বিজয় ছিলেন এক তীক্ষ্ণ বুদ্ধি ও বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা, যার দক্ষতায় অনেক জটিল রহস্যের সমাধান হয়েছে। সেখানে পৌঁছানোর পর সে সমস্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করে। বিজয় সবার কাছ থেকে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে, যাতে সে বুঝতে পারে ঠিক কী ঘটেছিল সোনিয়ার সঙ্গে। সোনিয়ার ব্যাপারে শোনার পর বিজয় সঙ্গে সঙ্গে থানায় পৌঁছে মিস্টার সিনহার সাথে এই ঘটনার বিষয়ে কথা বলে। মিস্টার সিনহা বিজয়ের কথায় বিশ্বাস করেন না এবং বলেন ওই মেয়েটি আত্মহত্যা করেছে। কোনো প্রমাণ পাওয়া যায়নি যা দিয়ে অপরাধীকে চিহ্নিত করা যায়, তাই আমরা এই মামলাটি আত্মহত্যা হিসেবেই বন্ধ করে দিয়েছি। মিস্টার সিনহার কথা শোনার পর বিজয় সেখান থেকে চলে যায় এবং ভাবে, যদি সোনিয়া আত্মহত্যা করে থাকে তবে কেন করল, আর যদি এটি খুন হয় তবে খুন করেছে কে। বিজয় এই মামলার মূল পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নিল। যতই সে মামলার তদন্ত করতে লাগল, ততই তার সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হতে লাগল। সোনিয়ার কল রেকর্ড, তার বন্ধুদের সাথে সাক্ষাৎকার এবং তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের তদন্তের মাধ্যমে বিজয় জানতে পারল যে সোনিয়ার জীবনে কিছু মানুষ ছিল যারা তার প্রতি গভীর ক্ষোভ অনুভব করছিল, বিশেষ করে তার বয়ফ্রেন্ড রোহিত এবং তার সেরা বন্ধু স্বপ্না। কিন্তু বিজয়ের দৃষ্টি তখন সেই ঘটনার দিকে নিবদ্ধ হয় যা সোনিয়ার মৃত্যুর ঠিক আগে ঘটেছিল। সেদিন রাতে সোনিয়াকে একটি পার্টিতে দেখা গিয়েছিল, যেখানে শহরের বড় রাজনীতিক বিক্রম মল্লিকের ছেলে দীনেশও উপস্থিত ছিল। দীনেশের গুন্ডাগিরি এবং অহংকারের কথা পরিচিত ছিল, কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। বিজয় যখন সেই পার্টির তদন্ত করল, তখন সে কিছু অবাক করা প্রমাণ পেল। কিছু সাক্ষী বললেন যে সোনিয়া এবং দীনেশের মধ্যে ওই রাতে তর্কবিতর্ক হয়েছিল, কিন্তু কেউ স্পষ্টভাবে কথা বলতে প্রস্তুত ছিল না। বিজয় বুঝতে পারল যে বিষয়টি বেশ জটিল। বিজয় সোনিয়ার ফোন থেকে একটি গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেল। সোনিয়া মৃত্যুর ঠিক আগে তার সেরা বন্ধু স্বপ্নার কাছে একটি বার্তা পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল, দীনেশ আমার জীবন ধ্বংস করেছে, আমি এটা সহ্য করতে পারছি না। বিজয় স্বপ্নাকে তীব্র জিজ্ঞাসাবাদের মুখোমুখি করল। স্বপ্না কান্নায় ভেঙে পড়ে সত্যিটা উন্মোচন করল। ওই রাতে দীনেশ মদ্যপ অবস্থায় সোনিয়ার সঙ্গে ধর্ষণ করেছিল। যখন সোনিয়া এর বিরুদ্ধে প্রতিবাদ করল এবং পুলিশে অভিযোগ করার হুমকি দিল, দীনেশ তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে এবং এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করে। বাবা বিক্রম মল্লিক তার প্রভাব ব্যবহার করে এই মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। দীনেশ সবাইকে হুমকি দিয়েছিল যে যদি কেউ এই ঘটনার ব্যাপারে বাইরে তথ্য ফাঁস করে তবে তাদেরও হত্যা করা হবে। পোস্টমর্টেম রিপোর্টে সোনিয়ার উপর ধর্ষণের প্রমাণ মিলেছিল, কিন্তু রিপোর্টটি মিথ্যা তৈরি করা হয়েছিল। অন্যদিকে সোনিয়ার সমর্থকরা রাস্তায় নেমে সোনিয়ার অধিকার স্লোগান দিতে থাকে। সেখানে প্রচুর ভিড় জমে যায়। বিজয় তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে চলে যায়। বিজয় যখন মিস্টার সিনহার কাছে দীনেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন, তখন মিস্টার সিনহার মুখে ক্ষোভের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। শ্রী সিনহা রাগে
দেখুন বিজয়, এই মামলা দেখতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল। আপনি বিক্রম মল্লিকের ছেলের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন, যা আপনার জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। আপনাকে সতর্ক থাকতে হবে, নইলে আপনার জীবনও বিপদের মুখে পড়তে পারে। বিজয় শান্ত কিন্তু কঠোর সুরে, আইন শৃঙ্খলা রক্ষাকারী ইউনিফর্ম পরে আপনি ভয় দেখাচ্ছেন। ভাবুন, যদি সোনিয়ার পরিবর্তে আপনার নিজের মেয়ে হতো, তাহলে কি আপনি তাকে এভাবে ছেড়ে দিতেন? তখনও কি আপনি ভয় পেতেন? আমরা এমন মানুষ যারা সত্যের জন্য লড়াই করি, সামনে কেউই হোক। সোনিয়ার আত্মা শান্তি পাবে কেবল তখনই যখন আমরা তার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করব। তাহলে সবাই আপনার পাশে থাকবে। মনে রাখবেন, সত্য ও ন্যায়ের ক্ষেত্রে কোনো ক্ষমতা বড় নয়। এই কথা বলে বিজয় সেখান থেকে চলে যায়। পরের দিন যখন বিজয় তার অফিসে যাচ্ছিল, কিছু লোক তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু সে বেঁচে যায়। ঠিক তখনই একটি কল আসে, যেখানে বলা হয়, এটা তো শুধু একটি সতর্কতা ছিল। যদি তুমি এই মামলার থেকে সরে না যাও, তাহলে পরের বার শুধু কল আসবে না, বরং তুমি সরাসরি উপরে চলে যাবে। বিজয় ওই লোকদের কথা পাত্তা দেয় না। বিজয় দীনেশ এবং বিক্রম মল্লিকের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করেন। যদিও বিক্রম মল্লিক তাঁর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মামলাটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, বিজয় কিন্তু হাল ছাড়েননি। মামলার শুনানির সময় বিজয় মিডিয়া এবং জনসাধারণের সামনে সব প্রমাণ তুলে ধরেন। কোর্ট দীনেশকে দোষী সাব্যস্ত করে চিরদিনের কারাদণ্ডের সাজা প্রদান করে। এই মামলার পর বিক্রম মল্লিকের রাজনৈতিক ক্যারিয়ারও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং তাকেও গ্রেপ্তার করা হয়। আদালত থেকে থানায় নিয়ে যাবার সময় দীনেশ এবং বিক্রম মল্লিককে একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে গুলিবিদ্ধ করা হয়। তাদের দুজনকে হত্যা করার পর মিস্টার সিনহা বিজয়কে বলেন, তুমি আমাকে কাঁধে গুলি করো যাতে মনে হয় আমরা আমাদের জীবন বাঁচাতে আমরা তাদের মুখোমুখি হয়েছি। সেখানে দুজনেই নিহত হয়। সোনিয়ার আত্মা ন্যায়বিচার পেয়েছে, কিন্তু তার মৃত্যু আবারও সমাজকে উপলব্ধি করেছে যে সত্যকে চাপা দেওয়া যায় না। বিজয় সোনিয়ার স্মৃতিতে তার কাহিনী সামনে আনার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে অন্য কোনো মেয়ে এই ধরনের পীড়ার সম্মুখীন না হয়। এইভাবে সোনিয়ার মৃত্যু একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচক হয়ে উঠল, যা সমাজকে আঘাত করেছে এবং দীনেশের মতো অপরাধীদের শিক্ষা দিয়েছে যে ন্যায়বিচারের গুরুত্ব তাদের ক্ষমতার চেয়ে বড় এবং সত্য কখনোই শেষ হয় না। সোনিয়ার শেষ কথা, যা সে তার বন্ধুকে পাঠিয়েছিল, আজও মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে বন্ধুরা, আজকের গল্প আমাদের শেখায় যে যতক্ষণ আপনি পুরোপুরি নিরাপদ না হন, ততক্ষণ কোনো পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আপনার নিরাপত্তা আপনার হাতে, এটি উপেক্ষা করবেন না। আপনারা মেয়েরা সোশ্যাল মিডিয়ায় শর্ট ভিডিও তৈরি করুন, তবে আত্মরক্ষা শিখতেও মন দিন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে নিরাপদ রাখবে। যে কোনো বিপদের পরিস্থিতিতে নিজের কণ্ঠস্বর তোলাও কখনো ভুলবেন না। নিরাপত্তা ছাড়া স্বাধীনতা ও দূরদর্শী। নিজেকে নিরাপদ রাখুন এবং নির্ভীক হন। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে আবার দেখা হবে। নিজেকে যত্নে রাখবেন। ধন্যবাদ।